প্রতিদিনের মতোই সকালে নামাজ পড়ে বারান্দায় গেল অনু। এখনো পূর্বের আকাশে সূর্য উঁকি দেয়নি, চারিদিকে হালকা আলো ছড়িয়ে আছে। সে আকাশের দিকে তাকিয়ে সাফিনের চিন্তায় মগ্ন। হঠাৎ তার চোখ গেল সামনের রাস্তার দিকে। কেউ একজন তার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। তাকে চিনতে বেশি বেগ পেতে হলো না অনুর। রাস্তায় সাফিন দাঁড়িয়ে আছে। হঠাৎ অনুর কলিজার পানি শুকিয়ে গেল। সাফিন এখানে কি করছে? সবেমাত্র সবকিছু গুছিয়ে এগিয়েছিল সে, তাহলে এখন সেখানে কেন এসেছে? সবকিছু এলোমেলো করতে? হাত দাঁড়িয়ে থাকতে পারল না সে। সবেমাত্র সবকিছু গুছিয়ে এগিয়েছিল সে, তাহলে এখন সেখানে কেন এসেছে? সবকিছু হেলেমেলে করতে? হাত দাঁড়িয়ে থাকতে পারল না সে। দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেল, বারান্দার দরজা লাগিয়ে দিল, চিৎকার করে কাঁদতে শুরু করলো। অন্যদিকে অনুর ঘরে যাওয়া দেখে সাফিন তাকে ডাকতে শুরু করলো, কিন্তু অনেক ফিরেও তাকালো না। হঠাৎ অনুর কান্নার আওয়াজ শুনে অনুর মা ঘরে দরজা ধাক্কাতে লাগলো। মাত্র নামাজ পড়ে উঠেছিল সে। আচমকা অনুর কান্নার আওয়াজ শুনে সে তাড়াতাড়ি অনুর রুমে গেল। অনুমা, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? দরজা খোল, কি হয়েছে আমাকে বল। অনু, দরজা খোল মা। কিন্তু অনু দরজা খুলো না। এবার রাবিয়া খাতুন গেল ঘাবড়ে। সে তাড়াতাড়ি গিয়ে ঘর থেকে অনুর রুমে চাবিটা নিয়ে এলো। অনুর বাবা নামাজে গেছেন, তাই যা করার তাকেই করতে হবে। দরজা লকটা খুলে কোনো রকম অনুর কাছে গেল। অনুর কাঁধে হাত রাখতে অনু ঘুরে মাকে জড়িয়ে ধরল। অনুর মাও কান্না করে দিল। কি হয়েছে মা? কান্না করছিস কেন? বাজে স্বপ্ন দেখেছিস? এমন করে কান্না করলে তো বাচ্চার সমস্যা হবে। আর কান্না করে না, আমাকে বল কি দুঃস্বপ্ন দেখেছিস। অনু সারা শরীর কাঁপছে। সে শুধু মুখ দিয়ে উচ্চারণ করলো, সাফিন, সে ফিরে এসছে, আমাকে ডাকছে। ও বারান্দায় মা। ও কেন এসছে মা? ভালোই তো ছিলাম আমি মা। ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। হঠাৎ নিচ থেকে অনুর বাবার আওয়াজ শোনা গেল। সে কাউকে ধমকাচ্ছে। সে অনুকে নিয়ে উঠে দাঁড়ালো, তারপর বাইরে বেরোলো। দেখা যেন কি জন্য সাত সকালবেলা অনুর বাবা চেঁচাচ্ছেন, কিন্তু নিচে নেমে যা দেখলো তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। সাফিন, হ্যাঁ সাফিন বাবার পায়ে ধরে আকুতি মিনতি করছে। প্লিজ বাবা, শুধু একবার একবার আমি অনুর সাথে কথা বলবো। ওর সাথে একবার দেখা করব বাবা, নইলে আমি মরে যাব বাবা। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, অনুকে আমার কাছে ফিরিয়ে দিন। কোন সাহসে তুমি আমার বাড়িতে এসো? আমার মেয়েকে হেনস্থা করেছো? আর কি মনে করো তুমি নিজেকে? এত কিছুর পরও আমি তোমাকে অনুর সাথে দেখা করতে দিব? সবেমাত্র সবকিছু থেকে বের করতে পেরেছি মেয়েটাকে। তুমি এসেছো সাথে কথা বলতে, ওর সাথে দেখা করতে কোন অধিকারে? এক্ষুনি চোখের সামনে থেকে চলে যাও, আর কখনো যেন তোমাকে বাড়ির আশেপাশে না দেখি। প্লিজ বাবা, এমন করবেন না। আমাকে একটা সুযোগ দিন, আমি আর অভিযোগের সুযোগ দেব না। আমাকে অনু ফিরিয়ে দিন, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন। বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেবেন না। কিসের বাবা? তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। তোমার মতো চরিত্রহীন লোকের সাথে আমি আমার মেয়েকে দেব না, আর না দেব তার অনাগত সন্তানকে। তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, তাই মেয়েকে তোমার সাথে রেখেছিলাম। কিন্তু তুমি কি করলে? পরকীয়া করে আমার মেয়েকে মেরে ঘর থেকে বের করে দিলে। তুমি আর এমন করবে না তার কি ভরসা আছে? তোমাকে আমি বিশ্বাস করি না। ভালোই ভালো এখান থেকে চলে যাও, নইলে আমি হাত তুলতে বাধ্য হবে। তোমার গায়ে হাত তুলতে আমার ঘৃণা হচ্ছে। আমি সব কিছুর জন্য মাফ চাচ্ছি বাবা। আপনার যত ইচ্ছা আমাকে মারুন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে একটা সুযোগ দিন। আমি অনুর অমর্যাদা করব না। আমি আমার পরিবার ফেরত চাই বাবা। এসবের মধ্যে অনুর মা রাবে আর অনু একদম নীরব দর্শক। তার মেয়ের জীবনে কেন এমন হচ্ছে? সাফিন তাকে ছেড়ে দিয়েছিল, তারা কেন আবার ফিরে এসেছে? যখন দেখলো সাফিনকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, সে অনুর শাশুড়ির নাম্বারে ডায়াল করলো। ছেলেকে শান্ত করে রুমে রেখে এসে ছেলের চিন্তা করতে করতে কখন যে চোখ লেগেছিল বুঝতেই পারেনি সে। হঠাৎ করে এই ফোনের রিংটোনে আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলো 6টা বাজে। হ্যাঁ, তো সকালে কে ফোন দিল? ফোনের নাম্বার দেখেই বুঝতে পারলো কোনো সমস্যা হয়েছে। সে তাড়াতাড়ি রিসিভ করতে শোনা গেল, হ্যালো আপা, সাত সকালে আপনার ছেলে বাড়ির সামনে এসে পাগলামি করছে, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। এদিকে অনু কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। দয়া করে আপনার ছেলেকে
এখান থেকে নিয়ে যান, নইলে একটা না একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। আমার ছেলে মানে? সাফিন সাফিন তো এতক্ষণ ঘরে ছিল, তাহলে কখন গেল সেখানে? আমি কিচ্ছু জানি না আপা। আপনার ছেলে পাগলামো শুরু করে দিয়েছে, প্রচুর চেঁচামেচি করছে অনুকে নিয়ে যাবার জন্য। তাড়াতাড়ি কিছু করুন, আপনার ছেলেকে নিয়ে যান। রাখি। রাহেলা হতভম্ব হয়ে বড় ছেলের রুমের সামনে দরজা নক করলো। কয়েকবার নক করার পর শাওন জেগে গেল। কি হয়েছে মা? এত সাত সকালে ডাকাডাকি করছো কেন? কিছুক্ষণ আগেই তো ঘুমালাম। শাওন বাবা, সাফিন অনুদের বাড়ির সামনে গিয়ে ঝামেলা করছে, তুই তাড়াতাড়ি যা, ওকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আয়। আল্লাহই জানে আমার ছেলেটার কি হবে। বলেই মনে করে কেঁদে উঠল। এদিকে অনুর মা সাত সকালে এসব ঝামেলা দেখে সাদাতকে ফোন করলে ফোন পেয়ে সে 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসলো। এসে দেখলো সাফিন এক প্রকার ঝামেলা বাঁধিয়ে দিয়েছে হনুর বাবার সাথে। হনুকে নিয়ে যাবার জন্য জোরাজোরি করছে। হনুর মা আপাতত হনুর সাথেই আছে। হনুর কান্না থেমে গেছে। সাদাত প্রায় ধাক্কা দিয়ে সাফিনকে সরিয়ে দিতে যাচ্ছে, কিন্তু সাফিন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। কোনো কিছুই তার গায়ে লাগছে না। সাদাতের সাথে এক প্রকার গন্ডগোল বেঁধে গেল। এরই মধ্যে সাফিনের ভাই শাওন ও তার মা পৌঁছে গেল হনুদের বাসায়। চুপ সবাই চুপ। হঠাৎ অনুর আওয়াজে সাফিন শান্ত হয়ে গেল। সে অনুকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে এগিয়ে যেতে লাগলো। সাদাত বাধা দেওয়ায় অনু ইশারায় নিষেধ করে দিল। সাফিন অনুর ঠিক সামনে গিয়ে ওর হাত ধরতে চাইলেই অনু হাত সরিয়ে নিল। সাফিন কিছুই মনে করলো না। সে তার তৃষ্ণা মেটাচ্ছে। কতদিন পর সে অনুকে এত কাছ থেকে দেখতে পারছে, এটাই কম কিসে। এবার অনু কথা বলল। কি চাই? কেন এসছো এখানে? অনু সাফিনকে তুমি বলে সম্বোধন করাতেই কিছুটা অবাকই হলো, কারণ এই 2 বছরে অনুকে হাজারবার বলেও তুমি করেই বলতে পারিনি। তুমি করে বলতে বলেই সে একটা কথাই বলতো। তুমি কথাটা কেমন যেন পর পর লাগে। আপনি আমার কাছে ভালো লাগে। যেদিন আপনি আমার পর হয়ে যাবেন সেদিন থেকে আপনাকে আমি তুমি করে বলবো। তাই সাফিন আর কথা বাড়ায়নি। সাফিনের কাছেও অনুর মুখে আপনি ডাকটা সব থেকে মধুর ডাক মনে হতো, কিন্তু আজকে অনু তাকে তুমি করে বলছে। তাহলে কি অনু তাকে পর করে দিয়েছে? হ্যাঁ, পরই তো সে নিজেই অনুকে পর করে দিয়েছিল, তাই অভিমান তো হবেই। কিন্তু এইবার অভিমান ভাঙতেই তার বেশ কাঠখড় পোড়াতে হবে। এবার সে খুব বেশি আঘাত দিয়েছে অনুকে। ভাবতেই মুচকি হাসল সে। কি হলো, কথা বলছো না কেন? কেন এসছো এখানে? কি চাই? সাফিন হকপটে বলে দিল, তোমাকে। তোমাকে চাই আমার। কেন আমাকে কেন চাই? আমার মতো সেকেলে আনস্মার্ট পরনির্ভরশীল একটা মেয়েকে কেন চাই তোমার? আমার তো যোগ্যতাই নেই তোমার সাথে থাকার। তুমি নিজে আমাকে তোমার লাইফ থেকে দূর করে দিয়েছো, তাহলে এখন কেন ফিরে এসছো? আর তোমার ইরা কই? সাফিন হতাশ কণ্ঠে বলল, ইরানেই চলে গেছে, সে অন্য কাউকে ভালোবাসে। ও, ইরা চলে গেছে, তাই এখন আমার প্রয়োজন। আবার যখন আমার থেকে ভালো অন্য কাউকে পাবে তখন আবার এভাবে ছেড়ে চলে যাবে। আর তুমি ভাবলে কি করে এত কিছুর পর আমি তোমার কাছে ফিরবো? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? খেলার পুতুল ভাবো। আমাকে যখন চাইবে ছুঁড়ে ফেলবে, আবার যখন চাইবে কাছে টেনে নেবে। এতদিন অনুর ভালোবাসা দেখেছো, এবার ঘৃণা দেখবে। অনু শোনো, আমি ইরাকে কোনোদিন ভালোবাসিনি, আমি শুধু ওর মুহূর্তে আটকেছিলাম। বিশ্বাস করো, আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। ব্যাস, অনেক হয়েছে, আর না। আপনার মুখ থেকে একটা কথাও শুনতে চাচ্ছি না। ভালোবাসা কথা বলছেন তো? ভালোবাসার কথা আপনার মুখে মানায় না। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। বলি আর এক মুহূর্ত দাঁড়ায় না সে যে আরও কিছু ভয়ানক কথা বলতে চেয়েছিল, কিন্তু বড়রা সামনে আছে বলে কিছুই বলতে পারল না। অনুর যাওয়া দেখে সাফিন তাকে ধরতে গেল। তার আগেই সাদাত তাকে টেনে ধরলো আর মাথায় ইশারা করে না করলো, কিন্তু সাফিন থামলো না। সে চিৎকার করে বলতে লাগলো, অনু প্লিজ যেও না, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি সব আগের মতো ঠিক করে ফেলবো। অনু প্লিজ ফিরে চলো, তুমি যা চাইবে, যেভাবে চাইবে সব তেমনই হবে। আমার জন্য না হয় অন্তত আমাদের বাচ্চার জন্য হলেও ফিরে চলো। তাকে কেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছো? ওর কি দোষ? প্লিজ অনু। সাফিনকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না, তাই সাগর সামনে এগিয়ে আসলো। আর মিসেস রাহেলা দূর থেকে ছেলের পাগলামিগুলো দেখেই যাচ্ছে। না, এর একটা আবিদ করতেই হবে। রাহেলা সাফিনকে শান্ত করার জন্য বলল, সাফিন
শান্ত হ বাবা, আমি কথা বলছি ওনার সাথে, আমরা বোঝাবো অনুকে। মায়ের কথা শুনে আশ্বস্ত হলো শাফিন। সে চুপ হয়ে গেল। এবার সে অনুর বাবা মায়ের দিকে ফিরল। আমার কিছু কথা আছে আপনাদের সাথে, দয়া করে আগে আমার সম্পূর্ণ কথাটা শুনবেন। আমার মনে হয় না এই ব্যাপার নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে। দয়া করে আপনাদের রাস্তা দেখুন, আর খেয়াল রাখবেন আপনার ছেলেকে যেন আমাদের বাড়ির আশেপাশে না দেখি, তাহলে আমাদের পুলিশ ডাকা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আপনারা আসতে পারেন। বলে আলম সাহেব ওপরে চলে গেল তার মেয়ের কাছে। তার মেয়ে এখন তাকে প্রয়োজন, খুব বড় একটা আঘাত পেয়েছে সে, তাকে শান্ত করতে হবে। আপা, আপনি অন্তত আমার কথাটা তো শুনুন। আমাকে একবার অনুর সাথে কথা বলতে দিন, তারপর ও সিদ্ধান্ত নিবে, আমরা মেনে নিব। আমি নিজের চোখের সামনে আমার সন্তানের এই অবস্থা সহ্য করতে পারছি না। আর অনু শাফিনকে ছাড়া ভালো নেই, আমি জানি। তাছাড়া বাচ্চাটার কথা তো অন্তত ভাবুন, সে কেন কষ্ট পাবে। আর সমাজে সিঙ্গেল মাদারের অনেক সমস্যা ফেস করতে হয়। দোষ যতই ছেলেদের হোক না কেন, মেয়েদেরকেই দোষারোপ করে। আমি জানি, আমি চাই না অনুর উপরে কেউ আঙুল তুলুক। আপনি দয়া করে একবার আমাকে অনুর সাথে কথা বলার অনুমতি দিন। ওর সাথে কথা বলি, আমরা চলে যাব। অনুর মা ভাবলো, অনু যদি শাফিনের কাছে ফিরে যেতে চায় তাহলে তার সমস্যা কোথায়? তাছাড়া বাচ্চাটার কথা তো চিন্তা করতে হবে। বাবা ছাড়া বাচ্চা মানুষ করতেই তার মেয়ের কষ্ট হয়ে যাবে। সমাজের লোক নানান ধরনের কথা বলবে, অনুকেই সবাই দোষারোপ করবে। তাই অনুর কাছ থেকে জানা উচিত সে কি চায়। তাই সে রেহানাকে অনুর সাথে কথা বলার অনুমতি দিল। সে ঘরের সামনে গিয়ে দেখলো বাবা মেয়ে বসে আছে। তাই দরজা নক হলো। অনুর বাবা বলে উঠল, আপনি এখানে কেন? আপনাকে বলা হয়েছে যে আমরা কোনো কথা শুনতে চাই না। আমাদের মেয়ে এত ফেলনা হয়ে যায়নি যে আপনার চরিত্রহীন ছেলের কাছে তাকে ফেরত পাঠাবো। অনু বাবাকে থামিয়ে দিল। আসতে দাও ওনাকে। বাবা, তুমি চিন্তা করো না, উনি হয়তো আমার সাথে কথা বলতে চান। মেয়ের কথা শুনে আলম সাহেব আর কথা বাড়ালেন না। অনুর ঘর ত্যাগ করলেন। আর মিসেস রাহেলা গিয়ে অনুর পাশে বসে অনুর হাত নিজের মুঠোয় নিয়ে নিল। অনু মা আমার, আমি জানি আমি এখন যে কথাগুলো বলবো তুই আমাকে স্বার্থপর ভাববি। হ্যাঁ, আমি স্বার্থপর নিজের সন্তানের জন্য। হয়তো প্রত্যেক মাই তার সন্তানের জন্য স্বার্থপর হয়। দেখ অনু, জীবনে কেউই একা চলতে পারে না। সবারই একটা না একটা জীবন সঙ্গীর প্রয়োজন। তার সুখ দুঃখ হাসি কান্না সব কিছু ভাগাভাগি করার জন্য। আমার ছেলেটার তোকে প্রয়োজন। সে তোকে অসম্ভব ভালোবাসে। আর পুরুষ মানুষ একটু একটু এসব করেই। ওকে এবারের মতো মাফ করে দে অনু, তোরা আবার আগের মতো হয়ে যা। আর তাছাড়া একবার বাচ্চাটার কথা তো ভাব, সে কেন বাবা থাকতে এতিমের মতো বড় হবে? তারও তো বাবার প্রয়োজন। আমার ছেলেটাকে মেনে নে অনু। শাশুড়ির কথাগুলো শুনে অনু একটা তাচ্ছিলের হাসি আসলো। আপনি প্রমাণ করে দিলেন মা, শাশুড়ি কখনোই মা হয় না। যদি আজকে আমার জায়গায় আপনার মেয়ে থাকতো, তাকে কি শাহিনের মতো ছেলের হাতে তুলে দিতেন? আর জীবন একা চলার কথা বলছেন তো? কে বলেছে আমি একা? আমার পাশে আমার বাবা মা আছে, আমার সন্তান আছে। আর কি চাই বেঁচে থাকার জন্য? আর একটা কথা কি জানেন মা, ভালোবাসার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। আর একবার বিশ্বাস ভেঙে গেলে সেখানে আর ভালোবাসা তৈরি হয় না। বিশ্বাস হচ্ছে কাচের মতো, ভেঙে গেলে খুব কষ্টে হয়তো জোড়া লাগানো যায়, কিন্তু দাগ সারা জীবন থেকে যায়। এই দাগ নিয়ে আর যাই হোক সংসার করা যায় না। আমাকে মাফ করবেন, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। কথাটা বলেই অনু উঠে যাচ্ছিল, কিন্তু আগে শাহিনের মা অনুকে আটকে দিল। অনু, আজ এই মা তোর কাছে হাত পাতছে। আমার ছেলেকে ফিরিয়ে দিস না। ও মরে যাবে, তোকে ছাড়া বাঁচবে না। ওকে একটা সুযোগ দে অন্তত, বাচ্চাটার জন্য একটা সুযোগ দে। অনু হাত ছাড়িয়ে নিল আমার পক্ষে সম্ভব না। বলে আর দাঁড়ালো না। সে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। তার প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু তাকে তো ভেঙে পড়লে চলবে না। শক্ত হয়ে দাঁড়াতে হবে। তাকে তো শাফিনের অপমানে করা জবাব দিতে হবে। সবাইকে জানিয়ে দিতে হবে যে ভালো থাকার জন্য কোনো সঙ্গীর প্রয়োজন নেই। সে একবার বিশ্বাস করে ঠেকেছে, হার না। এইবার তো ও সামনে নিয়েছে, পরের বার হয়তো মরেই যাবে। সারা ঘর সমানে পায়চারি করছে শাফিন।
একবার ঘরে যাচ্ছে আবার সিঁড়ির কাছে যাচ্ছে। কখন মা আসবে সে অনুর খবর নিতে পারবে এই আশায় আর চিন্তায় অবসান ঘটিয়ে তার মা এলো, কিন্তু তার চোখ মুখ ফ্যাকাশে দেখাচ্ছে। তার বুকটা ধক করে উঠল। তাহলে কি মা অনুকে মানাতে পারেনি? না না, মা তাকে বলেছে অনুর সাথে কথা বলবে, আর মা কিছু বললে অনু তা কখনোই অমান্য করবে না। সে জানে, তাই কৌতূহল ধরে রাখতে না পেরে সে জিজ্ঞেস করলো, মা, কথা হয়েছে? তোমাদের কি বলেছে অনু? ও আমার কাছে ফিরবে বলেছে, তাই না? আমি জানতাম ও তোমার কথা ফেলতে পারে না, ও ঠিক চলে আসবে। তোমার তো খুশি হওয়ার কথা, তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ও, তুমি তো আবার ওকে পছন্দ করো না। মা, একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। অনু অনেক ভালো মেয়ে, তোমাকে অভিযোগের কোনো সুযোগ দেবে না। একবার ওকে আসতে দাও, আমরা সবাই আবার একসাথে থাকবো। এই সময় তো সবার একসাথে থাকার প্রয়োজন। আমি তো সারাদিন অফিসে থাকবো, ওর দেখাশোনা করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, অনু কবে আসবে বলেছে? আমি কালই জিনিসপত্র সব শিফট করে ফেলি, নয়তো দেখবে অনু এই অবস্থায় কাজ করা শুরু করে দেবে। নিজের খেয়াল তো রাখেই না, কি জানি আবার বাবাটার কি খেয়াল রাখছে। আচ্ছা, তাহলে আমি উঠি, মালপত্রগুলো সেট করার ব্যবস্থা করি। অনু ফিরবে না। সাপিন উঠে যাচ্ছিল মায়ের কথা শুনে, আবার তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। অনু ফিরবে না মানে? ফিরবে না মানে? ফিরবে না। ও তোর সাথে সংসার করতে ইচ্ছুক না। সংসার করতে ইচ্ছুক না মানে কি? ওর ইচ্ছা অনিচ্ছা কি আসে যায়? আমি সংসার করতে ইচ্ছুক। সংসার তো আর ওর একার না, আমারও। তাহলে ও একা কেন সিদ্ধান্ত নেবে? আমি ওর সাথে কথা বলবো। আমি যাচ্ছি। শাফিনের কথা শুনে শাওন বলে উঠল, যাচ্ছি মানে? কই যাচ্ছিস? আগে মায়ের পুরো কথা শুনে যা। কি কথা হয়েছে তোদের মধ্যে? তারপর মিসেস রাহেলা তার আর অনুর কথাগুলো বিস্তারিত বলল, আর অনু যে শাফিনের কাছে ফিরবে না তা পরিষ্কার করে জানিয়ে দিল। ঠিকই তো করেছে। ওর জায়গায় আমাদের বোন থাকলে আমিও নিজেই সারা জীবন ওকে ঘরে বসিয়ে রাখতাম, তারপরেও চরিত্রহীন পুরুষের সংসার করতে দিতাম না। আমার মতে অনু ঠিক কাজটাই করেছে, আর আমি জানি ও ঠিক নিজেকে গুছিয়ে নিতে পারবে। আর মা, তুমি বা কিভাবে এসব কথা অনুকে বলতে পারলে? এতদিন তো ঠিক মেয়ে মেয়ে করছো, এখন ছেলের অভিনয় দেখেই পর করে দিলে। অনু যদি তোমার মেয়ে হতো তাহলে কি পারতে তাকে শাফিনের মতো লোকের কাছে ফেরত পাঠাতে? বা শাফিনের জায়গায় যদি অনু হতো তাহলে কি শাফিন তাকে মেনে নিত? কখনোই না। তাহলে অনু কেন মানবে মেয়ে বলে? মেয়েদের কি আত্মসম্মান নেই যে তারা এত অপমানের পরেও শাফিনের মতো মানুষের সাথে সংসার করবে? ওর বাবা মা ভালো মানুষ বলে এখন পর্যন্ত শাফিনকে কিছুই করিনি আমি, না হলে জ্যান্ত পুঁতে দিতাম। আর বারবার সে এত ভালোবাসা ভালোবাসা করছে, আজকে যদি ইরা তাকে মাঝ রাস্তায় ফেলে না যেত তাহলে সে এতক্ষণে ইরার পেছনে ঘুরত, অনুর কথা মুখেও আনতো না। এখন ইরা নেই বলে অনুকে চাই। কি বিশ্বাস আছে ওর যে অন্য ইরাকে পেয়ে আবার অনুকে ছেড়ে যাবে না? শাফিন সম্পূর্ণ নীরব হয়ে গেছে, মাথা নিচু করে মার ভাইয়ের কথাগুলো শুনছে। ঠিকই তো বলেছে তারা, খুব তো অন্যায় করছে সে অনুর সাথে, তাই বলে কি ক্ষমা হয় না? একবার কি মাফ করা যায় না? সে তো তার ভুল বুঝতে পারছে, আর কষ্টও হচ্ছে। অনুকে যে করেই হোক ফিরিয়ে আনতেই হবে, দরকার হলে পায়ে ধরবে। যতক্ষণ না পর্যন্ত মাফ করবে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়ছে না সে তার অনাগত বাচ্চা অনুকে নিয়ে সুখেই থাকতে চায়। তারপর ভাবলো আজকে আর না, এমনিতেই অনেক ধকল গেছে অনুর উপর, তাই আর আজকে যাবে না সে অনুর কাছে, কাল যাবে। একদিনে বেশি উত্তেজিত হলে অনু অসুস্থ হয়ে যাবে। এমনিতেই ডক্টর নিষেধ করেছে বেশি মানসিক চাপ না দিতে। দুদিন পর সকাল 4টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে অনুর বাবা, মা, অনু ও সাদাত। তারা অনুকে সি অফ করতে এসেছে। অনুর মা প্রচণ্ড কান্না করছে। কান্না দেখে মনে হচ্ছে অনু সারা জীবনের জন্য চলে যাচ্ছে। হয়েছে মা, আর কত কাঁদবে? আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না। তুমি এমন করে কাঁদলে আমি কি যেতে পারবো? আমারও তো কষ্ট হচ্ছে। কই, আমি তো কাঁদছি না। আর তাছাড়া প্রতিদিন কথা হবে তোমার সাথে। খুব বেশি খারাপ লাগলে চলে যাবে আমাকে দেখতে। খুব কষ্টে নিজেকে সামলে রেখেছি। কান্না বন্ধ করো, নয়তো আমি যাচ্ছি না।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।